ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকে চলে এলাম 2.3 কোশ্চেন থেকে 2.3টা এটা সমাধান করছি। এটা হলো শেষ পর্ব। আজকে যে দাগ নম্বরগুলো সমাধান করব সেগুলো হচ্ছে 3, 5, 8, 9, 11, 13, 14 আর বাদ বাকিগুলো আমরা করে দিয়েছি। ঠিক আছে, ওই ভিডিওটা তোমরা দেখে নিও যারা এখনও দেখোনি। দেখে নিও। দেখো 3-এর দাগেরটা কী আছে একটু দেখে নাও। 3-এর দাগেরটা কী আছে? 3-এর দাগে বলেছে একটা বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসেব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক কী করে করা যায়। এক বিশেষ প্রকার ইস্পাতের লোহা এর অনুপাত হচ্ছে 49:1, এটা প্রথমে লিখে নিতে হবে। তারপরে তার যেহেতু লোহার পরিমাণটা কত বা বার করতে বলেছে, তাই লোহার আনুপাতিক ভাগটা বার করব, শুধুমাত্র লোহারটা, কার্বনে বার করব না। আর যদি ওটাকে দুটোই বার করতে বলতে দুটোই করতাম। তাই লোহার আনুপাতিক ভাগার আগে বলে দিয়েছি আনুপাতিক ভাগার কী। ঠিক আছে, সেই জন্য এখানে আর ওটা অত কিছু বলছি না, ওই ভিডিওটা দেখে নিও। এটা এখানেও সেটাই করেছি। দেখো 49/49 + 1 এইভাবে করতে হয়। মানে লোহার ক্ষেত্রে 49, তাই 49 আর নিচেরটা যোগ করতে হয় 49 আর একই জায়গায় থাকে, যতগুলো থাকবে আরও অপশান থাকলে আরও সেগুলো যোগ করে দিতে হয়। এটা হচ্ছে নিয়ম। তাহলে 49/50 এটা হলো আনুপাতিক ভাগার। এবারে মোট ইস্পাতের পরিমাণ সেটা কত দেওয়া ছিল 250 কুইন্টাল, আর তার মধ্যে কতটা লোহা আছে সেটা দেখতে হবে। তাহলে এই প্রকার ইস্পাতে লোহা আছে কত, লোহা আছে তারপর 250 কুইন্টাল ইন্টু ওই যেটা পেয়েছিল আনুপাতিক ভাগার সেটা গুণ করে দেবো। গুণ করতে তারপর কাটাকাটি করলে কী চলে আসে দেখো 245, 5 দিয়ে কাটাকাটি যাবে, তাই 5 হয়ে গেল। এটা হলো 245 কুইন্টাল হয়ে গেল উত্তর প্রথমটা। তারপরে দ্বিতীয়টা দেখো, ধরো কোনটা 5-এরটা করবো। 5-এরটা কী বলা আছে দেখো, যে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3 দেওয়া আছে। আর এর সঙ্গে আরও 60 মিলি জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে সেটা বার করতে হবে। ঠিক আছে, কত হবে বার করতে হবে। ঠিক আছে, দেখো কীভাবে করা যায়। প্রথম লিখে নিতে হবে কি তাদের অনুপাতটা কী আছে। ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এবারে জলের আয়তনের আনুপাতিক ভাগার কত 1/1 + 3 মানে 1/4। আর ডেটলের আয়তনের আনুপাতিক ভাগার কত হবে 3/4। 3/1 + 3 কত সেটা লেখার প্রয়োজন নেই, একটা লিখেছি দেখুন, আটটা না লিখলেও চলে, তাই 3/4 বসিয়ে দিলাম। আর মোট ডেটল জলের পরিমাণ কত 240 মিলিলিটার ছিল, মিলিলিটার। তাহলে ওই ডেটল জলের আয়তন তাহলে কত, জলের আয়তন 240 মিলিলিটার ইন্টু 1/4 গুণ হবে, 1/4 যদি আনুপাতিক ভাগার, তাহলে তাই হয়েছে দেখো, গুণ করে এবার কাটাকাটি করলে কত হয় দেখো 60 মিলিলিটার হয়ে গেল। আর ডেটলের আয়তন কত হবে, ডেটলের আয়তন তাহলে 240 মিলি ইন্টু 3/4 মানে সেই 60। মানে একবার দেখো, একবার এখানে এই কাটাকাটি করে নিলে এই 4 দিয়ে একবার যদি কাটাকাটি করে নিয়ে যাও সেইটাই পরেরটার ক্ষেত্রে একই, কেন পরেরটার ক্ষেত্রে তো একই থাকে, নিচেটা সবসময় তো একই আছে, এই সংখ্যা তো একই থাকবে, এই গুণ অবশ্যই এটা কাটাকাটি 60ই হবে, তাই তো। একবার করে নিলে দ্বিতীয়বার ক্ষেত্রে আর করতে হয় না, সেবার ক্ষেত্রে শুধুমাত্র এটাকে রেডি করে 60টা লিখে দিলেই হয়ে যায়। ঠিক আছে, হয়ে গেল। তারপর এটা সেটা গুণ হয়ে যাবে 180 মিলিলিটার হয়ে গেল। এবারে ও বলেছে ওই লিটার জলে আরও যদি 60 মিলি জল মেশানো হয় তাহলে জলের পরিমাণটা বেড়ে যাবে। ছিল আগে জল 60 মিলিলিটার, এখন জল মেশালে 60 মিলিলিটার জল মেশালে তাহলে হয়ে যায় কত 60 + 60 মানে 120 মিলিলিটার। আর কিন্তু ডেটলটা তো 180ই থাকবে, তাই না। তাহলে এখন তাহলে জল আর ডেটলের অনুপাতটা কত। তাহলে বলেছে নতুন ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত হবে কত 120:180, তার মানে হয়ে গেল 12:18 মানে 2:3। কী করে হলো, প্রথমে 10 দিয়ে ভাগ করেছি প্রতিটা পদকে, তাহলে 12:18 হয়েছে, তারপর কত 6 দিয়ে 6 ভালো 318 2:3, এই হচ্ছে নিয়ম। তাহলে এই হয়ে গেল উত্তর। এবার দেখো 8-এরটা কী বলেছে, কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন, তাহলে তাদের 3টে বড় হল ঘরে এই অনুপাতে বসাতে দেওয়া হয়েছে, তাহলে প্রতি হল ঘরে কতজন বসবেন। দেখো কীভাবে করা হচ্ছে। প্রথমে কী করতে হবে, তাদের অনুপাতটা বার করে নিতে হবে। প্রথম দ্বিতীয় তৃতীয় হল ঘরে বসা ট্রেনিং নিতে আসা ব্যক্তিদের সংখ্যার অনুপাত এইটা দেওয়া ছিল, ও সংখ্যার অনুপাত হলো এইটাই। ঠিক আছে, সেইটাকে যেহেতু ভগ্নাংশটাকে আমাদের পূর্ণ সংখ্যা নিয়ে যেতে হবে। প্রথমে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত নিয়ে গেলাম, তারপরে কি যেহেতু এটা 2 আছে নিচে, তাই আমরা 2 দিয়ে গুণ করব প্রতিটা পদকে। গুণ করলে এটা 22, এটা 6, এটা গুণ করলে কত 7 থাকবে। তাহলে এইভাবে সরল করে নিতে হবে। প্রথম কাজ হলো সরল করে নেওয়া অনুপাতটাকে, মানে পূর্ণ সংখ্যায় নিয়ে আসা। তারপরে এবারে যে একই নিয়ম আগের নিয়মের মতো, এবারে
প্রথম হল ঘরে আনুপাতিক ভাগ আর বার করতে হবে, যেহেতু প্রতিটা হল ঘরে চেয়েছে কত করে বসে, সেটা সেই জন্য প্রত্যেকটা আনুপাতিক ভাগ আর বার করে নেবো আগের নিয়মের মতো। প্রথমে 22 নিচে ওইগুলো যোগফল, তাহলে 22/35 হয়ে তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে 6/35, তৃতীয়টার ক্ষেত্রে 7/35, ঠিক আছে। তাহলে মোট ট্রেনে নিতে আসা ব্যক্তির সংখ্যা কত? 1050 জন। তাহলে প্রথম হল ঘরে বসবেন, তাহলে কত? 1050 জন ইন্টু 22/35 গুণ, তাহলে এটা কাটাকাটি করলে দেখো প্রথমে 210, তারপরে 30, তাহলে 30 ইন্টু 22 করলে কত? 660 জন হয়ে গেল। দ্বিতীয় হল ঘরে কত জন বসবে, তাদের সঙ্গে এটা গুণ, তাহলে এটা তো 30 হয় জানি, প্রথমটার ক্ষেত্রে দেখলাম, তো এটার সঙ্গে গুণ করে 30, আর অতবার ভাঙার প্রয়োজন নেই, আগে বলে দিয়েছি, একবার ভেঙে নিলে পরের বার এটা একবার শেষের যেটা সংখ্যা হচ্ছে সেইটাই বুঝে যাবে। এটা 30 হবে, তাহলে 30-এর সঙ্গে 6 গুণ করলে কত? 180 জন। আর দ্বিতীয় হল ঘরে বসবেন কতজন? 30-এর সঙ্গে 7 গুণ মানে 210 জন হয়ে গেল উত্তর, ঠিক আছে। আচ্ছা, এবার পরের অঙ্কটা দেখো। 9 দাগটা কী বলেছে, যে 12,100 টাকা 100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে দেখে নেওয়া যাক। চলো, মধু, মানস, কুন্তল, ইন্দ্রর প্রাপ্ত অর্থের অনুপাত, মানে তারা যেটা পাবে সেই অর্থের অনুপাতে এটা দেওয়া আছে, তাই তো। 2:3:4:2 এটাই আগে করে নিলাম। তারপরে মধুর প্রাপ্ত অর্থের আনুপাতিক ভাগারটা কত হবে, তাহলে 2 এগুলো যোগফল, কত? 2-11, তাহলে 11 নিচে সব ক্ষেত্রে থাকবে, তাহলে মানুষের ক্ষেত্রে 3-11, কুন্তলের ক্ষেত্রে 4-11, আর এটার ক্ষেত্রে কত হবে দেখো 2-11, ঠিক আছে। আর মোট অর্থের পরিমাণ দেওয়া আছে 12,100 টাকা, বুঝে গেল। তাহলে দেখো মধু কত পাবে, মধু 12,100 টাকা ইন্টু 2-11 গুণ করলে দেখো 11 কাটাকাটি করলে কত হবে, ওটা 1100 ইন্টু 2, তার মানে হয়ে গেল 2200 টাকা। তারপর প্রত্যেকটা ক্ষেত্রে 1100 সঙ্গে ওইটা গুণ হয়ে যাবে, শুধু দেখো একই নিয়মে 33,000 চলে যায়, এটা হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারলে। এই হয়ে গেল অঙ্কটা। আর পরের অঙ্কটা কী আছে দেখো। 11 দাগের অঙ্কটা দেখো, বলেছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কী কত টাকা পায় তাহলে হিসাব করি, দেখো কীভাবে করা যায়। এখানে দেখো একটা ধরে নিয়েছি, আমরা ধরে নিয়েছি প্রথম বন্ধুর প্রাপ্য অর্থ হচ্ছে X টাকা, আর তারা দ্বিতীয় বন্ধু বলেছে দ্বিগুণ হবে, তার দ্বিতীয় বন্ধু হবে 2X টাকা। তৃতীয় বন্ধুর ক্ষেত্রে কত হবে বলেছে, তাদের দুজনের অর্থের যোগ করে তার অর্ধেক, তাহলে X + 2X যোগ করলে তার অর্ধেক মানে 2 ভাগ, তাহলে X + 2X/2 মানে 3X/2 টাকা হয়ে গেল। এবারে দেখো তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বন্ধু প্রাপ্য অর্থের অনুপাত তাহলে কত হবে, অনুপাতটা কত দেখে নেওয়া যাক। অনুপাত করলে দেখো X:2X:3X/2, তাহলে এবার দেখো এক্সটা যদি প্রথমে ভাগ করে দিই X দিয়ে, তাহলে 1:2:3 এবার 2 দিয়ে গুণ করছি, তাহলে 2:4:3, এটা হয়ে গেল তাদের অনুপাতটা, অর্থের অনুপাত। তাহলে প্রথম বন্ধুর প্রাপ্য অর্থের আনুপাতিক ভাগার কত হবে 2-9, দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে কত হবে 4-9, আর তৃতীয় বন্ধুর ক্ষেত্রে 3-9। 9টা কী করে বুঝতে পারছো, ওটা 2, 4, 3 যোগ করে আগের মতো করে একই নিয়মে, সেই জন্য আর এখানে দেখিয়ে দেওয়া হয় না, একেবারে এইভাবে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। একটা দেখিয়ে দেবে, দিয়ে এগুলো করে দেবে, আগে একটু করে দিয়েছি বলে এখানে আর আমি দেখাইনি প্রথমটা। এবার মোট অর্থ বলেছে 9,000 টাকা, তাহলে 9,000-এর সঙ্গে ওই অনুপাতগুলো ওই ইয়েগুলো গুণ হয়ে যাবে, আনুপাতিক ভাগারগুলো প্রত্যেকের ক্ষেত্রে। প্রথম বন্ধু পাবে তাহলে 9,000 টাকা ইন্টু 2-9, তার মানে কত হয়ে গেলো দেখো, 9,000-কে 9 ভাগ করলে 1000, মানে 1000 ইন্টু 2, প্রত্যেক ক্ষেত্রে 1000-এর সঙ্গে গুণ হবে, দেখো 1000 ইন্টু, তাহলে ওদিকে 4 গুণ 4,000 টাকা, তৃতীয় বন্ধু পাবে 1000 ইন্টু 3 গুণ, তাহলে 3,000 টাকা, বোঝা গেল, এটা হয়ে গেল। পরেরটা দেখো, ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের বলি, তোমরা যদি এতদূর পর্যন্ত দেখে থাকো, ঠিক আছে, ভিডিওটা, তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাই। আর তার সঙ্গে বলি, যদি দেখে থাকো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি না সাবস্ক্রাইব করো এখনও পর্যন্ত, তাহলে সাবস্ক্রাইবটা করে নিও, ঠিক আছে। চলো এবার পরের অঙ্কগুলো দেখে নেওয়া যায়। দেখো অঙ্কটা কী বলা আছে দেখো, বলেছে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন, এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। তাহলে হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন, ঠিক আছে। চলো প্রথমে আমাদের কাজ কি, তিনি কোন টাকাটা ভাগ করেছিলেন, বাকি টাকা মানে যেটা তিনি পেয়েছিলেন 1,96,150, সেখান থেকে 20,000 টাকা বিয়োগ দেবো, দিয়ে দিলে বাকি টাকা পেয়ে যাব, সেইটাই আমি লিখেছি দেখো। সেখানে সেইটাই লেখা হয়েছে এখানে, যে বিদ্যালয় গ্রন্থাগারে দান করার পর বিনয়বাবুর কাছে ছিল কত, ওইটাই এই টাকাটা ছিল,
তাহলে স্ত্রী পুত্র কন্যাকে দেওয়া অর্থের অনুপাতটা কত দেওয়া ছিল 5:4:4। এবার আমাদের ওখান থেকে আনুপাতিক ভাগাটা বার করে নিতে হবে। স্ত্রীকে দেওয়া অর্থের আনুপাতিক ভাগ কত 5/13, পুত্রকে দেওয়া অর্থ হবে 4/13 আর কন্যাকে 4/13, দুজনের একই পুত্র ও কন্যা। তাহলে বিনয়বাবু স্ত্রীকে দিয়েছিলেন কত, তাহলে ওই যে টাকাটা সঙ্গে ওই টাকার সঙ্গে 5/13 গুণ হবে। তাহলে কাটাকাটি করলে দেখো ওইটাই হয়, 13 দিয়ে ভাগ করতে হবে, করলে 13,550 হবে, তার সঙ্গে 5 গুণ হলে ওইটাই হয়। আর পুত্রকে তাহলে কত হবে, একই জিনিস হবে, তার সঙ্গে এবারে 4 গুণ করে একই রকমভাবে পুত্র আর কন্যাও তাই পাবে। কন্যাকে তো একই, পুত্র কন্যাকে একই অনুপাতে দিয়েছে, কন্যার একই জিনিস পেয়ে গেল। ঠিক আছে, এই হয়ে গেল অঙ্কটা। এবারে 14টা দেখো। 14টা কী বলেছে যে আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। তাহলে প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা আর প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করেছেন। তাহলে আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত কত? তাহলে চলো দেখে নেওয়া যাক। আমিনুর চাচার বেগুন ও পটল চাষ করা জমির পরিমাণের অনুপাত কত? 4:3। জমির পরিমাণের অনুপাত এটা 4:3। এই পরিমাণে মানে বেগুন চাষ করেছে যদি 4 কাঠা হয় আর এটা হবে 3 কাঠা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে বেগুন চাষ করা জমির পরিমাণের আনুপাতিক ভাগ আর কত হবে? 4/7 হবে, মানে 4 আর 3 যোগ। আর পটল চাষ করা জমির পরিমাণের আনুপাতিক ভাগারটা কত? 3/7 হয়ে গেল। আর মোট জমির পরিমাণ দেওয়া আছে 35 কাঠা। তাহলে বেগুনের জন্য কত জমি চাষ করেছে সেটা বার করে নেবো। বেগুন চাষ করা জমির পরিমাণটা হবে 35 কাঠা ইন্টু 4/7, তার মানে সেখান থেকে হলো 20 কাঠা। আর পটল চাষ করা জমির পরিমাণটা হবে 35 কাঠা ইন্টু 3/7, মানে সেখান থেকে কত পেয়ে গেলাম? 15 কাঠা। আমরা জমির পরিমাণটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখব লাভটা কত। দেখো প্রশ্নে বলেছিল কি আমিনুর চাচা প্রতি কাঠায় বেগুন থেকে লাভ করেছে 150 আর প্রতি কাঠায় পটল থেকে লাভ করেছে কত? 125, মানে প্রতি কাঠা পটল থেকে লাভ করেছে 125 টাকা। তাহলে তার বেগুন চাষে তার 20 কাঠা ছিল, 20 কাঠা জমি সে বেগুন চাষ করেছে। আর প্রতি কাঠাতে লাভ যদি 150 হয়, তাহলে বেগুন চাষ করে লাভ করেছে কত? 150 ইন্টু 20 মানে হচ্ছে 3,000 টাকা। আর পটল চাষ করে লাভ করেছে কত? 15, যেহেতু 15 কাঠাতে পটল চাষ করেছিল, তাহলে 15-এর সঙ্গে 150 গুণ, মানে 125 গুণ, কোন কত হচ্ছে 8,075। তোমরা আমি এখানে গুণ করে দিয়েছি ঠিকই, এই যে গুণটা করে দিয়েছি বলে আর কাটিনি। তোমরা গুণ করার প্রয়োজন নেই, কেন এখানে আমাকে অনুপাত বার করতে বলেছে। যদি আমাকে এখানে বার করতে বলতো যে বেগুন চাষ করে লাভ কত হয়েছে, পটল চাষ করে লাভ করা হয়েছে, তাহলে এটা গুণ করে দিতে। যেহেতু আমাকে বলেছে বেগুন চাষ আর পটল চাষ করার লাভের পরিমাণের অনুপাত, এটা গুণ না করলেও চলতো। অনুপাত যদি বার করতে হবে তাই গুণটা না করলেও চলতো। ঠিক আছে, কেউ যদি গুণ করে অসুবিধা নেই, গুণ করলে তখন দ্বিতীয়বারে তোমার যখন অনুপাতটা ভাঙতে যাবে তখন সেটা কঠিন হয়ে যাবে। সেই জন্য এখানে গুণ করার প্রয়োজন নেই, আমি এখানে করে দিয়েছি বলে রেখেছি। দেখো এবারে আমিনুর চাচা মোট জমি থেকে, যারা লেখা ছিল আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাতে তাহলে কত হয়ে গেল? 3,000 ইস্টু ওই 18,75। আমি যেহেতু করে দিয়েছি বলে ওইটা লিখেছি। এবারে দেখো প্রথমটা 25 দিয়ে ভাগ করেছি। আমি কি করে বুঝলাম যে 25 দিয়ে কাটাকাটি যাবে? এখান থেকে দেখো 150 থেকে 5 নিয়েছে, 5 নিলে এখানে 30 করে থাকে, 5 ইন্টু 30 গুণ করলে 150, তাহলে 5, এখানে আর 5 ইন্টু 4, তাহলে এখানে 25 দিয়ে ভাগ যাবে এটা। আর এখান থেকে ওরকম 5 বার করে নিলে 25 থাকে, এখানে 5 বার করে নিলে থাকে 3, তাহলে 25 আর 3, তাহলে সেটা 25 আর 3 75, আর ওপরে কত 5 বার করলে 30, 30 আর 4 120। বোঝা গেল? এইভাবে আমি ভেবে করেছি। সেই জন্য আমি তোমাদের বলেছিলাম যে এই গুণটার প্রয়োজন নেই, এইটা ইস্টু এটা লিখলে সুবিধা হতো, তখন তোমরা বুঝতে পারতে কোনটাতে কাটাকাটি যাবে। সেটা যদি নাও করো এইভাবে করলে, আর যদি তোমার বুঝতে না পারো যে 25 দিয়ে কাটাকাটি যাবে, এখানে প্রথমে 5 দিয়ে কাটাকাটি করবে, তারপর আবার 5 দিয়ে করবে, এইভাবে করে শর্টকাট করে যাবে। ঠিক আছে, আমি এখানে জানি বলে করে দিয়ে গেছি। এবার দেখো তারপরে আবার 5 দিয়ে কাটাকাটি যাবে, মানে এইটাকে 5 দিয়ে, এটা 5 দিয়ে। আমি সবসময় এটার নিয়ম হচ্ছে অনুপাতের নিয়ম, যা কাটাকাটি করবে একই সংখ্যা দিয়ে। এটা 5 দিয়ে করলে, এটা 6 দিয়ে করলে এইভাবে করার নিয়ম নয়। ঠিক আছে, একই সংখ্যা দিয়ে গুণ, একই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাই 5 দিয়ে করলে এটা 24 থাকে, এটা 15 থাকে। আবার যাবে একই সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হবে, যত লঘিষ্ঠ আকারে সবসময় নিয়ে যেতে হবে অনুপাতটাকে সব সময়ের জন্য। শেষে একেবারে যতক্ষণ পর্যন্ত কাটাকাটি না যায়, যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কাটাকাটি করতে হবে। এবারে আমরা 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে করলে এটাও 3, এটাও 3। ঠিক আছে, সেই জন্য 3 দিয়ে, তাহলে 3 আসতে 24, 8 করে থাকে, 3 5 15, 5। তাহলে এই হয়ে গেল উত্তর। আর
কোনো এমন কোনো সংখ্যা নেই যেটা এটাতে ভাগ করা যায়, এটা ভাগ করা যায়, এমন কোনো সংখ্যা নেই। এক ছাড়া, এক দিয়ে তো করলে হবে, এক ছাড়া অন্য কোনো সংখ্যা হতে হবে, এক ছাড়া যদি আর নেই সেজন্য ওখানেই শেষ, ড্র। তাহলে এই হয়ে গেল উত্তর। তাদের লাভের পরিমাণের অনুপাতটা হচ্ছে বেগুনের ক্ষেত্রে 8 আর পটলের ক্ষেত্রে 5, মানে H/5। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে।